গাজায় ইসরায়েলি বর্বরতায় বিএনপির প্রতিবাদ র্যালি, নয়াপল্টনে জনতার ঢল, গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। মার্কিন শুল্ক স্থগিতে বাংলাদেশের সুরক্ষা, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলেও সমস্যা হবে না বলেছেন বাণিজ্য উপদেষ্টা। প্লট দুর্নীতি মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট, ওবায়দুল কাদের সহ 10 আসামির নাম ইন্টারপোলে পাঠাতে ট্রাইব্যুনালের চিঠি। সম্ভাবনার প্রদীপে ঢাকায় বিনিয়োগ সম্মেলন শেষ, 26 কোটি ডলারের 2 প্রস্তাব নিশ্চিত, বিভিন্ন দলের সন্তোষ প্রকাশ। এসএসসি পরীক্ষা শুরু, এবার শিক্ষার্থী কমে 19,28,181 জন, ফলাফল 2 মাসের মধ্যে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদের বিক্ষোভ র্যালি করেছে বিএনপি। র্যালি পূর্ব সংক্ষিপ্ত জমায়েতে বিএনপি নেতারা বলেন, ফিলিস্তিন নিয়ে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারলে ইসরায়েল ফিলিস্তিনে এত হত্যাযজ্ঞ চালাতে পারত না। আহমেদ সরোয়ারের রিপোর্ট। গাজায় চলছে ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ড। নারকীয় হত্যাকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না নারী ও শিশুরাও। ইসরায়েলের এমন বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশও। দেশের বড় রাজনৈতিক দল হিসেবে ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই বিএনপির এই র্যালি। বিকেল 4:30টার কিছু পরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হলেও তার আগেই কানায় কানায় পণ্য হয়ে ওঠে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা। গাজা ও রাফায় নির্বিচারে নারী শিশুসহ ফিলিস্তিনের জনগণকে হত্যার প্রতিবাদ জানাতেই রাস্তায় নেমে আসে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দল সহ ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টন ও এর আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। নয়াপল্টন ছাড়িয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে নাইটেঙ্গেল ও ফকিরাপুলের এলাকায়। এই সময় ফিলিস্তিনের পতাকা হাতে নানা প্রতিবাদী স্লোগান দেন তারা। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান নেতাকর্মীরা। সংহতি র্যালিটি নাইটেঙ্গেল মোড়, শান্তিনগর, মালিবাগ ও মগবাজার, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারের সামনে গিয়ে শেষ হয়। র্যালি পূর্ব সংক্ষিপ্ত জমায়েতে গাজায় নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধে উপসাগরীয় অঞ্চলসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, শহীদ জিয়াই প্রথম বাংলাদেশের স্বাধীনতা দিবসে ইয়াসির আরাফাতকে এনে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়েছিলেন। আজকে ফিলিস্তিনিকে নিধন করার চক্রান্ত হচ্ছে কিংবা করছে, এটা আমরা ভাবতে পারি এক কথায়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যে সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। সারা বিশ্বের মুসলমানদের যেখানে অত্যাচার হবে, ইনশাআল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব। অনেক সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী তিরস্কার করে নেন যে আমার কোনো মুরাদ নাই। এখন জানার পরে দেখে না মুরাদ আছে, আর মুরাদ আছে বলে বুঝছে যে এইবার তো জিয়ার দল ক্ষমতায় করবো, মানে এইটারে ঠেকাইবো না ফিলিস্তিনিদের পক্ষে থাকবে। সুতরাং এইটা ঠেকানোর জন্য সবাই ব্যস্ত, ফিলিস্তিনির ব্যাপারে কেউ ব্যস্ত না। বিএনপি নেতারা বলেন, গাজায় নির্বিচারে নারী শিশুদের উপর ধ্বংসযজ্ঞ চলছে। ইসরায়েল মানবাধিকারের সকল সীমা লঙ্ঘন করছে, কিন্তু বিশ্ববিবেক নীরব। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে, তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। বয়কট হলো, আমি সেটা ব্যবহার করব না। এমনকি কেউ যদি আমাকে উপহার হিসাবেও দেয়, আমি সেটা গ্রহণ করব না। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশেও কিছু কিছু জায়গায় ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ
করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে বিএনপি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানায় বিএনপি নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের মহানগরগুলোতেও বিক্ষোভ করেছে বিএনপি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে মহানগরীর জমিয়াতুল ফালাহ শাহী জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি। বিকেলে শহরের শিববাড়ি মোড় থেকে একটি মিছিল বিভিন্ন সড়ক ঘুরে চান্দনা চৌরাস্তায় গিয়ে সমাবেশ করে। খুলনায় র্যালি করে মহানগর বিএনপি। নগরীর শিববাড়ি মোড়ে 31টি ওয়ার্ডের নেতাকর্মীরা এতে যোগ দেন। ইসরায়েলের নৃশংসতার তীব্র নিন্দা জানান বক্তারা। ময়মনসিংহে সংহতি র্যালি করে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নগরীর টাউন হল থেকে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ফরিদপুরেও। এতে নেতৃত্ব দেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি মেধা বিকাশ ও মানবতার কল্যাণে এগিয়ে আসবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা বিমানে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় সংস্কার করার জন্য তাকে আবারও আর্থিক সহায়তা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জুলহাস মোল্লার হাতে তারেক রহমানের দেয়া আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি হয়েও আলট্রা লাইট আরসি মডেলের একটি বিমান তৈরি করে সম্প্রতি দেশ বিদেশে আলোড়ন তোলেন জুলহাস মিয়া। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, মেধার বিকাশে মানবতার কল্যাণে কাজ করে যাবে বিএনপি। আনুষ্ঠানিকভাবে বিএনপির ব্যানারে সমগ্র দেশে মানবিক সাহায্য, পড়াশোনার জন্য মেধাবীদের সাহায্য, যারা অর্থাভাবে উচ্চশিক্ষা করতে পারছেন না তাদের দায়িত্বভার সহ অনেক অসহায় পরিবারের যারা বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়ে মানবতার জীবনযাপন করছে সেরকম অনেক পরিবারের দায়িত্ব নিয়েছে। আমাদের এই পদক্ষেপটি, ওনার এই পদক্ষেপটি সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেয় যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আর হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত, তবে এতে সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করা হবে। সচিবালয়ে সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আলোচনার সময় আরও পাওয়া যাচ্ছে, সাময়িক স্থগিতাদেশ দিয়েছে, তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যে ঘাটতি কমানোর নানা পদক্ষেপ নিতে পারবে সরকার। ভারতের ভেতর দিয়ে প্রতিবেশী ভুটান, নেপাল ও মিয়ানমার পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্ট হঠাৎ করে বাতিল করায় সমস্যা হবে না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করবে বাংলাদেশ, বাড়ানো হবে বাণিজ্যিক সক্ষমতা। যেটা হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে, ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা এটা উত্তর। আমাদের মোরলেস অ্যাবাউট 40 থেকে 50 হাজার টন মতো মেটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু, এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। এদিকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় পণ্য বোঝাই 4টি ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার সন্ধ্যায় বেনাপোল বন্দর থেকে গার্মেন্টস পণ্য বোঝাই ট্রাকগুলো ফেরত নিয়ে যান
রপ্তানিকারী প্রতিষ্ঠান। এই সুবিধা বন্ধ করায় অনিশ্চয়তায় পড়েছে ভুটান, নেপাল ও মিয়ানমারে পণ্য রপ্তানি। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক সজীব নাজির জানান, ট্রানজিট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস থার্ড কান্ট্রির পণ্যে কার্পাস ইস্যু করেনি। এতে ওইসব পণ্যবাহী ট্রাককে ভারত প্রবেশের অনুমতি দিচ্ছে না। তবে ভারতের অভ্যন্তরে রপ্তানির উদ্দেশ্যে যাওয়া অন্যান্য রপ্তানি পণ্যের বাণিজ্য স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর লাইলুফার ইয়াসমিন মনে করেন, বাংলাদেশের বাণিজ্য স্থলপথে বন্ধ করতেই ভারত ট্রান্সশিপমেন্ট প্রত্যাহার করেছে। নৌপথে যাতে এমন কিছু না হয় সেজন্য বাংলাদেশকে এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত প্রত্যাহারের ফলে মালদ্বীপের সাথে বাণিজ্যে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত শাওনিন রশিদ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক ব্যাপকভাবে নেতিবাচক হতে শুরু করে। সম্পর্ক স্বাভাবিক করতে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়ে দুদেশের শীতল সম্পর্কে বরফ গলতে শুরু করবে বলে প্রত্যাশা ছিল বিশ্লেষকদের। তবে বুধবার হঠাৎ করেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে ভারত। এতে দুদেশের সম্পর্ক আবার উল্টো পথে যাত্রা শুরু করবে বলে আশঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক লাইলুফার ইয়াসমিনের। ল্যান্ড ব্লকেট ক্রিয়েট করেছে ভারত, এবং আমাদের যে পারস্পরিক টিকে থাকতে হলে একে অপরকে সহযোগিতার মধ্যে দিয়ে যেতে হবে। ভারত কিন্তু এই নীতিটি সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে গেছে। মেরিটাইম অ্যাক্সেসটা যাতে আমাদের বন্ধ না হয় সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে, কারণ এই মেসেজটা মানে এই কাজটার মাধ্যমে ভারত যে মেসেজটা দিচ্ছে যে তারা পূর্ববর্তী সরকারকে যেভাবে করে সাপোর্ট দিচ্ছে, তারা বর্তমান অ্যাসপিরেশন বাংলাদেশের জনগণ বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে, সেই বিষয়টা তারা পাশ কাটিয়ে যাচ্ছে। ভারতের এমন সিদ্ধান্তে আঞ্চলিক সম্পর্কে তেমন বড় কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শাওনিন রশিদ। এটা দ্বিপক্ষীয় বিষয়, এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এই সিদ্ধান্তের ফলে মালদ্বীপের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না, কারণ মালদ্বীপ শ্রীলঙ্কা দিয়ে বাংলাদেশে বাণিজ্য করে। এই ছোট ঘটনায় আঞ্চলিক স্থিতিশীলতায় বড় প্রভাব পড়বে না। বাংলাদেশের সাথে মালদ্বীপের বাণিজ্য স্বাভাবিক থাকবে বলে জানান তিনি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে নীতি বহির্ভূতভাবে পূর্বাচলে 10 কাঠার প্লট নেন পুতুল। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পরিবারের বিরুদ্ধে একে একে আসতে থাকে বিদেশে কোটি কোটি টাকা পাচার ও দুর্নীতির নানা অভিযোগ। এবার রাজুকের 10 কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পলাতক শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত, যেখানে 1 নম্বর আসামি সাইমা ওয়াজেদ পুতুল। বৃহস্পতিবার রাজুকের করা দুর্নীতির মামলায় 18 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে মামলার বিচার কাজ শুরুর নির্দেশ দেন মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব। মামলায় বলা হয়, ধানমন্ডিতে তার পরিবারের নামে রাজুকের বরাদ্দ করা আবাসন থাকলেও তা গোপন রেখে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নেয় সাইমা ওয়াজেদ পুতুল। পূর্বাচলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক, এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। আগামী 4-5-2025 তারিখে তাদের এই ওয়ারেন্ট তামিল হওয়ার রিপোর্ট আসার জন্য তারিখ রয়েছে। অভিযোগে আরও বলা হয়, রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা আবেদন ছাড়াই প্লট বরাদ্দ দিয়ে দেন। যে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি, ইভেন তিনি নিজে আবেদন করেননি। শুধুমাত্র তার সাইমা ওয়াজেদের মা প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার পদপদবি ব্যবহার করে এবং তার পদপদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে, এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছেন এই মামলায়।
মামলার অন্য আসামিরা হলো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সচিব পূরবী গোলদার, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 16 জন, যারা সবাই পলাতক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জুলাই গণহত্যায় জড়িত 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে দলটির সভাপতি ও পতিত আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনার বিরুদ্ধেও রেড নোটিশ জারির কথা বলেছিল ট্রাইব্যুনাল। সেটি এখন প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করে চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আসামিদের পালিয়ে যাওয়া ঠেকানো সহ ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বেশ কয়েকটি ধারা দ্রুত সংশোধন করা হবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, নির্দেশদাতা এবং সরাসরি বর্বরতায় জড়িতদের বিচারকে গুরুত্ব দিচ্ছে ট্রাইব্যুনাল। গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। টপ কমান্ডার্স, রাষ্ট্রের যাদের কারণে রাষ্ট্রটা এমন হয়েছে তাদের বিচারটা আমরা করতে চাই। সাথে সাথে যারা গ্রাউন্ডের ডাইরেক্ট অ্যাট্রোসিটিতে আইডেন্টিফাইড হয়েছে। এদিন গণহত্যায় জড়িত আওয়ামী সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদনটি এখনও প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। জুলাই গণহত্যার অভিযোগে এখন পর্যন্ত 141 জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে 54 জন গ্রেপ্তার রয়েছেন, পলাতক আছেন শেখ হাসিনা সহ 87 জন। এটা যেহেতু গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, এটা ওয়াইড স্কেলে হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে 26 কোটি মার্কিন ডলারের 2টি বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে বলে দাবি করেছেন বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান। জানান, আরও আছে পাইপলাইনে। সংবাদ সম্মেলনে তিনি জানান, তাৎক্ষণিক কত বিনিয়োগ পাওয়া গেল তা সামিটের উদ্দেশ্য নয়, বরং একটি ইনভেস্টমেন্ট পাইপলাইন তৈরি করাই বিডার লক্ষ্য। এদিকে বিডার এ আয়োজনের প্রশংসা করেছে রাজনৈতিক দল এনসিপি ও জামাত। জ্বালানি সংকট, রাজস্ব হয়রানি আর আমলাতান্ত্রিক জটিলতায় গেল কয়েক বছর ধরেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে উল্লেখযোগ্য হারে। অন্তর্বর্তী সরকারের সময় নেয়া নানা সংস্কার উদ্যোগ যখন স্বপ্ন দেখাচ্ছে, তখন নতুন করে আশার প্রদীপ জ্বলতে শুরু করেছে বিডার বিনিয়োগ সম্মেলন। 4 দিনের বিনিয়োগ সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জানালেন, কত ডলারের বিনিয়োগ এলো তা নয়, বরং বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনা তুলে ধরা, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের পরিচয় করিয়ে দেয়া আর একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি করাই সামিটের মূল উদ্দেশ্য। এখন পর্যন্ত যদি আমি বলি, গতকালকে আপনারা দেখেছিলেন যেগুলো আমরা একেবারে হাই ভ্যালু এমওইউ সই করেছি, তার মধ্যে একটি ছিল $150 মিলিয়ন, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের শপ আপ যে স্টার্ট আপের যে বিজনেস আছে, ওখানে $110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে। এটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না, তো এগুলো অনেক দিনের কাজের পরে আসে আর কি। তো এই বড় দুইটা আমরা অলরেডি গতকালকে জেনেছি। এর বাইরে ছোট ছোট আরও এই সেগমেন্টগুলোতে যেগুলো হচ্ছে সেগুলো আমরা কালেক্ট করে আপনাদের সাথে একবারে কথা বলবো। এদিকে বিডার আয়োজনের প্রশংসা করে রাজনৈতিক দলগুলো বলছে, এ ধরনের আয়োজনে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত হবে বাংলাদেশ। এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন, বাংলাদেশের ব্যবসা পরিবেশ নিয়ে আরও কাজ করতে হবে।
গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। সাথে সাথে আমরা বলেছি বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব। আরেক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামাতে ইসলামীর দাবি, দলটির পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ শিগগিরই ব্যবসা বাণিজ্যে শীর্ষ 20 দেশের তালিকায় ঢুকতে পারবে। আমরা যদি দেশকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং পরিবেশ ঠিক করতে পারি, আমার বিশ্বাস ইনভেস্টর এই দেশে আসবে। আমাদের সাথে কমিউনিকেট অলরেডি স্টার্টেড এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আমার মনে হয় যে আমরা তাদেরকে দেশে নিয়ে আসতে পারবো এবং বড় বড় ব্যবসা সেক্টর এই দেশে খোলা সম্ভব হবে। আমরা বাংলাদেশের টপ 20 কান্ট্রিতে আমরা পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এর আগে সংবাদ সম্মেলনে বিডা জানায়, এবারের সামিটে অংশ নেয়া প্রত্যেক বিনিয়োগকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার উদ্যোগ নিচ্ছে সরকারি এ সংস্থা। আগামী 18 থেকে 20 মাসের মধ্যে এদের অনেকে বিনিয়োগ করবে এমন প্রত্যাশাও করে বিডা। ইনভেস্টর এবার এসে নিজে অনুধাবন করতে পারছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে আজ থেকে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 19,28,181 জন শিক্ষার্থী। রাজধানীতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। বিস্তারিত ফজলি রাব্বির প্রতিবেদনে। এবার সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় 3,715টি কেন্দ্রে মোট 19,28,181 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়। সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করেন শিক্ষার্থীরা। রুটিন আর 1 মাস দেরিতে পরীক্ষা শুরু হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অভিভাবকদের মধ্যে। সার্বিক পরিবেশ ভালো দেখছি আমরা, এখন পর্যন্ত কেন্দ্রের যে অবস্থান খুবই ভালো। ইনশাআল্লাহ ভালো মতোই পরীক্ষা দিতেছে এবং যাতায়াতের পথেও আমি ইস্কাটন থেকে আসছি, আমার কোনো প্রবলেম হয় নাই। প্রশ্নপত্র সহজ হয় খুশি শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে, মোটামুটি সবগুলো অ্যান্সার করতে পেরেছি। এক্সাম তো ভালোই দিছে, এখন রেজাল্টের উপর নির্ভর করে, কষ্ট করে তো এক্সাম দিচ্ছি। সিকিউ কোশ্চেনটা ইজি ছিল, বাট এমসিকিউটা একটু হার্ড ছিল। এর আগে সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করি। আগামী 13 মে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে। সাধারণ মানুষ বলছে এই সরকার আরো 5 বছর থাক। সুনামগঞ্জ সফরে গিয়ে জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ক্রিমিনালদের হ্যান্ডওভার করা নিয়ে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে চুক্তি আছে তার আন্ডারে তাকে আনার চেষ্টা করা হবে। এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে অ্যাকশনে যাবে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় তার সম্মানে লাল গালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। উন্নত বিশ্ব এবং দেশে দক্ষ শ্রমিক প্রেরণে জোর দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বলেছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক করেছে জাপানের বেসরকারি প্রতিষ্ঠান ওনোডেরা ইউজার রান ইনকর্পোরেট। এ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রবাসে দক্ষ কর্মীদের যাবার সুযোগ আরও বাড়বে। প্রবাসে যেতে আগ্রহীরা বিনামূল্যে জাপানি ভাষা ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবে। এমনকি প্রতিষ্ঠানটি বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, বড় নয়, এবারের বাজেট হবে বাস্তবায়নযোগ্য। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনায় তিনি কথা বলেন। জানান, 15,30,000 ব্যক্তি ও প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। রিটার্ন জমা দেওয়া সহজ হওয়ায় মানুষের আগ্রহ বাড়ছে। তিনি আরও বলেন, বন্ডে অনিয়ম থাকায় কড়া নজরদারি করছে সরকার। অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে এনবিআরকে আয়কর বিষয়ে 19টি, ভ্যাটের উপর 40টি ও শুল্ক সংক্রান্ত 55টি প্রস্তাব দেয়া হয়। গাজায় গণহত্যা বন্ধে সারা পৃথিবীর মানুষকে এক হয়ে প্রতিবাদ জানাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতারা। গাজায় ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলা 1 ঘণ্টার কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক, হল প্রভোস্ট, অনুষদের ডিন সহ শিক্ষকরা অংশ নেন। এতে শিক্ষকরা বলেন, গাজায় ইসরায়েল বোমা নিক্ষেপ করছে, লাখ লাখ নারী পুরুষ শিশুদের হত্যা করছে। গাজায় হত্যাকাণ্ড বন্ধে সারা পৃথিবীর মানুষকে এক হয়ে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। ইসরায়েলকে তাদের ভাষায় জবাব দিতে হবে বলে মন্তব্য করে শিক্ষকরা বলেন, ওপেকভুক্ত দেশগুলো যদি তেল দেওয়া বন্ধ করে তাহলে এই যুদ্ধ বন্ধ হয়ে আসবে। প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশে যেসব ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে তা ঠিক হচ্ছে না বলে মন্তব্য করেন শিক্ষক নেতারা। দেশের নাম পরিবর্তন সহ মৌলিক 4টি বিষয় সংস্কার চেয়ে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ। বেলা 12টায় জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজের কাছে প্রস্তাবনা জমা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস সহ প্রতিনিধি দল। সংস্কার প্রস্তাব জমা শেষে গণমাধ্যমে কথা বলেন দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ। জানান, আত্মশুদ্ধি বা শুদ্ধাচার, জবাবদিহিতা, শরিয়া আইন বাস্তবায়ন ও আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের নাম পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ বা বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র করার প্রস্তাব তুলে ধরেছেন ঐকমত্য কমিশনের কাছে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, একতরফাভাবে ট্রান্সশিপমেন্ট বাতিল করায় ভারত সরকারকে কূটনৈতিক সম্পর্ক নষ্টের দায় নিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাইফুল হক আরও বলেন, বাংলাদেশ অস্থির হলে ভারতও কিন্তু নিরাপদ থাকবে না। ভারত সরকারকে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করার আগে এসব বিষয়ে ভাবতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের সাথে ভারত পায়ে পা দিয়ে বিরোধ করছে, কোনো দলের সাথে নয়। বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আলোচনা সভায় এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু সহ জেএসডি নেতারা বক্তব্য রাখেন। ঢাকার কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটির নাম বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার করা হয়েছে। বৃহস্পতিবার এই নামকরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বীর উত্তম একে খন্দকারের নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধের অকুতভয় বীর এবং জাতির ইতিহাসের এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তমকে, যার বীরত্বগাথা অবদানের জন্য এই ঘাটির পুনর্নামকরণ করা হয়েছে। এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী নেতাও, যিনি বাংলাদেশ বিমান বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধে তার অটুট নিষ্ঠা, কৌশলগত বুদ্ধি এবং অদম্য চেতনা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে। অনুষ্ঠানে এই বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম রিজার্ভ কার্ড এর উদ্বোধন করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কাইসার, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, কার্ডটি ব্যক্তিগত সেবা, আন্তর্জাতিক ভ্রমণের সহায়তা, সাশ্রয় এবং আকর্ষণীয় সুবিধার সমন্বয়ে গঠিত, যা গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সরাসরি বিদেশি বিনিয়োগ এনে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় মোবাইল আর্থিক সেবাদান প্রতিষ্ঠান বিকাশকে এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025 দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামাল কাদরির হাতে এই সম্মাননা তুলে দেন। উপস্থিত ছিলেন বিডা নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে বিকাশের নিরন্তর কাজ করে যাওয়ার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দিয়েছে বিডা। গ্রাহক সেবায় এক যুগ পূরণ করল এসবিএসি ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোখলেসুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার, ব্যাংকের পরিচালক মোহাম্মদ আয়ুব, হাফিজুর রহমান বাবু, মোহাম্মদ মাহবুবুর রহমান ও মুশফিকুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া। অনুষ্ঠানে জানানো হয় এসবিএসি ব্যাংকের আমানত এখন 10,000 কোটি টাকা ছাড়িয়েছে এবং ঋণের পরিমাণ প্রায় 9,000 কোটি টাকা। 12 এপ্রিলকে জাতীয় পথ নবজাতক দিবস ঘোষণা করা, সরকারি উদ্যোগে নিউবার্ন হাব গড়ে তোলা এবং প্রতিবছর অসহায় পথ নবজাতকদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডাক্তার মুজিব নিউবার্ন ফাউন্ডেশন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। মাতোয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মুজিব তার ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে 41 জন পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন, যাদের অনেককে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ ও দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে যশোরে মতবিনিময় সভা হয়েছে। অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ এ সভার আয়োজন করে। অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সভাপতি এইচ.এম. সিরাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার ওয়াদুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ ও সাবেক রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে নওয়াপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক সহ সংগঠনের সিনিয়র সদস্যরা বক্তব্য রাখেন। কোনো অজুহাত না দেখিয়ে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগরের বারুইখালী ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। গাজায় ইসরায়েলি বর্বরতায় বিএনপির প্রতিবাদ র্যালি, নয়াপল্টনে জনতার ঢল, গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। মার্কিন শুল্ক স্থগিতে বাংলাদেশের সুরক্ষা, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলেও সমস্যা হবে না বলেছেন বাণিজ্য উপদেষ্টা। প্লট দুর্নীতি মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট, ওবায়দুল কাদের সহ 10 আসামির নাম ইন্টারপোলে পাঠাতে ট্রাইব্যুনালের চিঠি। সম্ভাবনার প্রদীপে ঢাকায় বিনিয়োগ সম্মেলন শেষ, $26 কোটি 2 প্রস্তাব নিশ্চিত, বিভিন্ন দলের সন্তোষ প্রকাশ। এসএসসি পরীক্ষা শুরু, এবার শিক্ষার্থী কমে 19,28,181 জন, ফলাফল 2 মাসের মধ্যে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।